দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নেতানিয়াহুর মতো বিতর্কিত ব্যক্তিদের প্যানেলে যুক্ত করায় গাজার বোর্ড অব পিস নিয়ে বিতর্ক। ট্রাম্পের এই উদ্যোগে জাতিসংঘের কাজ বাধাগ্রস্ত হতে পারে, সতর্কতা বিশ্লেষকদের। গ্রিনল্যান্ড দখলের পাঁয়তারা থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মিত্রদের নিয়ে তৈরি হচ্ছে ফ্রেমওয়ার্ক। স্বস্তি ফিরছে ইউরোপে। সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রকে অদৃশ্য শত্রু হিসেবে বিবেচনা করল কানাডা। ওয়াশিংটনের সহায়তায় টিকে আছে অটোয়া। প্রতিবেশীকে তাচ্ছিল্য ট্রাম্পের। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি শাওন দত্ত। গাজায় শান্তি প্রতিষ্ঠায় বোর্ড অব পিস নিয়ে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। টনি ব্লেয়ার, বেনামিয়ান নেতানিয়াহুর মতো সমালোচিত ব্যক্তিদের পর ভ্লাদিমির পুতিনকেও প্যানেলে যুক্ত করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিষয়ে এখনও কিছু জানায়নি মস্কো। গাজার বোর্ড অব পিসে অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছে তুরস্ক, কাতার, সৌদি আরব সহ 9 মুসলিম দেশ। ট্রাম্পের নেতৃত্বে বহু দেশের সমন্বয়ে গঠিত এই বোর্ড জাতিসংঘের কাজ বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে গাজার বোর্ড অব পিসে যুক্ত হয়েছে 9 মুসলিম দেশ। প্যানেলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে পাকিস্তান, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, কাতার, সৌদি আরব ও কুয়েত। ইরাক যুদ্ধের খলনায়ক সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্যানেলের নির্বাহী সদস্য নির্বাচিত করায় শুরুতেই জন্ম নিয়েছিল বিতর্ক। এরপর গাজায় আগ্রাসন ও গণহত্যার নির্দেশদাতা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও যুক্ত করা হয় বোর্ড অব পিসে। এবার এই প্যানেলে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। মস্কো কিছু না জানালেও ট্রাম্প আগেভাগেই নিশ্চিত করেছেন বোর্ডের সদস্য হচ্ছেন পুতিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাইও গান ট্রাম্প। এই ইস্যুতে জাতিসংঘকে তাচ্ছিল্য করেও কথা বলেন তিনি। কারণ আমরা সবাইকে সব জাতিকে চাই। কয়েকজন বিতর্কিত ব্যক্তিকেও রাখা হয়েছে, কারণ তাদের বিশেষ প্রভাব রয়েছে। বোর্ড অনেক কাজ করবে যা আসলে জাতিসংঘের করা উচিত। এমন একটি বোর্ড জাতিসংঘের ভূমিকাকে অবমূল্যায়ন করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় খোদ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, নেতারা যদি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বিশেষ কোনো নিয়ম বেছে নেন তাহলে বৈশ্বিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এমন দৃষ্টান্ত বিপজ্জনক। তবে বোর্ড অব পিসের কার্যক্রম নিয়ে এখনই মন্তব্যের সুযোগ নেই বলে মত জাতিসংঘের মুখপাত্র ফারহান হকের। Regional organizations, defense alliances and others that have coexisted. 80 বছরের বেশি সময় ধরে নানা ধরনের আঞ্চলিক সংগঠন, প্রতিরক্ষা জোট ও অন্যান্য সংস্থা জাতিসংঘের পাশাপাশি কাজ করে আসছে। বোর্ড অব পিস কি করবে তা নিয়ে বলার জন্য অপেক্ষা করতে হবে। The Board of Peace is strictly for the work on Gaza. গাজায় শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অংশ এই বোর্ড অব পিস। গত নভেম্বরে এই প্যানেল গঠনে অনুমোদন দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজার বোর্ড অব পিসে আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুক্ত হওয়ার বিষয়ে কিছু বলেননি। পুতিন জানান, গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক প্যানেলকে $1 বিলিয়ন দিতে প্রস্তুত আছে রাশিয়া। তবে তা যুক্তরাষ্ট্রে জব্দকৃত রুশ সম্পদ থেকে দিতে চান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি আন্তর্জাতিক শান্তি কাউন্সিলে যোগদানের জন্য ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েছি। ফিলিস্তিনি জনগণের সাথে বিশেষ সম্পর্কের জেরে আমরা পিস কাউন্সিলকে জব্দকৃত সম্পদ থেকে $1 বিলিয়ন দিতে পারি, যা আগের মার্কিন প্রশাসন আটকে রেখেছিল। জব্দ থাকা বাকি অর্থ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে। গ্রিনল্যান্ড ইস্যুতে হঠাৎ করে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, গ্রিনল্যান্ডে সামরিক শক্তির প্রয়োগ করবে না ওয়াশিংটন। ন্যাটোর সাথে সমঝোতার ভিত্তিতে দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত করেছেন একটি ফ্রেমওয়ার্ক।
এবার আবার গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপে শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট। কয়েকদিনে চরম উত্তেজনার পর যেন স্বস্তি ফিরছে ইউরোপে। যে গ্রিনল্যান্ড ঘিরে রীতিমতো যুদ্ধের হুঙ্কার দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা যেন হঠাৎ করেই থেমে গেল। আগ্রাসী নয়, এবার সমঝোতার পথে হাঁটতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেন ট্রাম্প। সাইডলাইনে বৈঠক করেন ন্যাটো মহাসচিবের সঙ্গে। সেখানেই গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা চূড়ান্ত হয়েছে। ট্রাম্পের দাবি, এটি এমনভাবে তৈরি হবে যেন চিরস্থায়ী হয়। এটা সবার জন্যই ভালো একটি সমঝোতা হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যা চেয়েছে তাই পেতে যাচ্ছে। এটি দীর্ঘমেয়াদী হবে এবং সবার মতই প্রাধান্য পাবে, বিশেষত নিরাপত্তা ও খনিজের ক্ষেত্রে। এর কিছুক্ষণ আগেই অর্থনৈতিক ফোরামে মূল ভাষণ দেন তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করে জানান, দ্বীপের নিয়ন্ত্রণ নিতে কোনো সামরিক বল প্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র। আমরা কখনো কিছু চাইনি এবং কিছু পাইওনি। সম্ভবত জোর না খাটালে কিছুই পাবো না, আর সেখানে আমাদের কেউ হারাতেও পারবে না। কিন্তু আমি তা করব না। সবাই এখন বলবে এটা ভালো, কেননা তারা ভেবেছিল আমি বল প্রয়োগ করব, কিন্তু তা করছি না। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের 8 দেশের উপর 10% অতিরিক্ত শুল্কারোপের কথা ছিল যুক্তরাষ্ট্রের। ট্রুথ সোশ্যালে দেয়া ঘোষণায় সেটিও স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের একের পর এক হুমকি ঘিরে কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক টানাপোড়েন চলছিল যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কে। তবে মার্কিন প্রেসিডেন্টের নরম সুরে ন্যাটো মিত্রদের সাথে উত্তেজনা কমবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। এবার যুক্তরাষ্ট্রকে কাল্পনিক শত্রু বিবেচনা করে সামরিক মহড়া চালালো কানাডা। মার্কিন বাহিনী আগ্রাসন চালালে কিভাবে তা প্রতিহত করা হবে সেই প্রশিক্ষণ চলে মহড়ায়। গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিল কানাডা। এদিকে ওয়াশিংটনের সহায়তার উপর টিকে আছে কানাডা, এমন মন্তব্য করে অটোয়াকে নিয়ে তাচ্ছিল্যও করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো জোটভুক্ত মিত্র দেশগুলোর সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। এই ইস্যুতে ইউরোপের পাশাপাশি এবার প্রতিবেশী এবং দীর্ঘদিনের মিত্র কানাডার সাথে সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওয়াশিংটনের। সম্প্রতি বিশেষ মহড়া করে কানাডার সামরিক বাহিনী। এই যুদ্ধ প্রশিক্ষণে অদৃশ্য শত্রু হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রকে, যেখানে দেখানো হয় মার্কিন বাহিনী আগ্রাসন চালালে কিভাবে তা প্রতিহত করবে কানাডার সামরিক বাহিনী। প্রথমবারের মতো ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অবস্থান নিল অটোয়া। এর আগে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে ডেনমার্কের পাশে থাকার ঘোষণা দেয় কানাডা। সমমনা দেশগুলোকে সাথে নিয়ে নতুন জোট গঠনের আগ্রহ জানান দেশটির প্রধানমন্ত্রী। আর্কটিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের সার্বভৌমত্বের কোনো বিকল্প নেই। ন্যাটোর প্রতি আমাদের প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না। নর্ডিক অঞ্চল থেকে শুরু করে উত্তর ও পশ্চিমের বিস্তীর্ণ এলাকায় আমাদের সামরিক উপস্থিতি থাকবে। রাডার, সাবমেরিন সহ সব সাহায্যই আমরা দিয়ে যাব। এ অবস্থায় অর্থনৈতিক সম্মেলনে কানাডাকেও এক হাত নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবেশী দেশটির অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেন। কানাডা আমাদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে, আমাদের কারণেই তারা বেঁচে আছে, কিন্তু এটা নিয়ে তারা বিন্দুমাত্র কৃতজ্ঞতা দেখায় না। আমি কানাডার প্রধানমন্ত্রীকে এটা নিয়ে সতর্ক করলাম। এর আগেও কানাডার সাথে বিবাদে জড়ান ট্রাম্প। ক্ষমতায় এসে এই দেশটির ওপর 25% অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর মতো উদ্ধত মন্তব্য করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মুখ খুললেই যেন মিথ্যার ফুলছুরি, বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা। মার্কিন গণমাধ্যম CNN এর ফ্যাক্ট চেক বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথম 1 বছরে অগণিত ভুল তথ্য দিয়েছেন তিনি। অকপটে বলে গেছেন নানান মিথ্যা কথা। দেশের অর্থনীতি নিয়ে দিয়েছেন একের পর এক মন গড়া তথ্য। আন্তর্জাতিক রাজনীতিতে নিজের প্রভাব প্রমাণেও মিথ্যের বেশাতি গেয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার 1 বছর পূর্ণ করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জেরে মার্কিন প্রেসিডেন্ট বছর জুড়ে ছিলেন আলোচনায়। মিথ্যে বলার কুখ্যাতি আছে তার। ভুল তথ্য উপস্থাপন আর অসত্য বলা অব্যাহত ছিল 2025 সালেও।
মার্কিন সংবাদ মাধ্যম CNN এর ফ্যাক্ট চেক বলছে গত এক বছরে অগণিত মিথ্যা বলেছেন ট্রাম্প। অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতি মোটামুটি প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার মনগড়া তথ্য দেওয়ার নজির। মার্কিনীদের কাছে নিজেকে সফল প্রেসিডেন্ট হিসেবে জাহির করতে 2025 সালে যুক্তরাষ্ট্রে $18 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ আনার দাবি করেন ট্রাম্প। অথচ হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে গত বছর $10 ট্রিলিয়নও বিনিয়োগ আসেনি দেশটিতে। ট্রাম্প ওষুধসহ সব পণ্যের দাম কমেছে বললেও CNN বলছে বাজার পরিস্থিতি বিবেচনায় সেটি ডাহা মিথ্যা। বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করে বিশ্বে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। মার্কিনীদের শান্ত রাখতে দাবি করেন শুল্ক দিবে বিদেশি কোম্পানিগুলো। তবে বাস্তবতা বলছে শুল্কের অর্থ পরিশোধ করতে হয় মার্কিন আমদানিকারকদের। আন্তর্জাতিক কূটনীতি নিয়েও কম মিথ্যে বলেননি ট্রাম্প। বরাবরই 8টি যুদ্ধ বন্ধে কৃতিত্বের জন্য নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন তিনি, যার মধ্যে ইথিওপিয়া মিশরের মধ্যে সংঘাত বন্ধের দাবিও রয়েছে। অথচ কূটনৈতিক উত্তেজনা থাকলেও এই দুই দেশের মধ্যে গত বছর কোনো যুদ্ধই বাধেনি। এমনকি রাশিয়ার সাথে ইউক্রেনই আগে যুদ্ধ শুরু করেছে এমন কথাও বলতে শোনা গেছে ট্রাম্পকে। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে সাফাই গাইতে অনেকবারই রিপাবলিকান এই নেতা দাবি করেন বিভিন্ন দেশ কারাগার উন্মুক্ত করে কয়েদিদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রে। যদিও এই মনগড়া বক্তব্যের পক্ষে কখনোই কোনো তথ্য প্রমাণ দেননি তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভেনেজুয়েলা অভিযানের রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এতদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও এবার খোদ ডোনাল্ড ট্রাম্পই সনিক ওয়েপন ব্যবহারের কথা স্বীকার করেছেন। যদিও এসব অস্ত্রের বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। অস্ত্র বিশেষজ্ঞদের মতে সনিক ওয়েপন মূলত তীব্র শব্দ তরঙ্গ ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষকে শারীরিকভাবে অক্ষম করে দিতে সক্ষম। রীতিমতো বিনা বাধায় ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বেডরুম থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এক রাতে সেই তাণ্ডবে প্রাণ গেছে শতাধিক মানুষের। মাদুরো দেহরক্ষীরাও কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারায় 150 যুদ্ধযানের নাটকীয় ওই অভিযানে কি অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনারা তা নিয়ে রয়েছে নানা জল্পনা। রহস্য আরও বাড়ে মাদুরোর দেহরক্ষী দাবি করা এক ব্যক্তির সাক্ষাৎকার ঘিরে। অভিযানে মার্কিন সেনারা রহস্যময় অস্ত্র ব্যবহার করেছেন বলে দাবি করেন তিনি। জানান সেই অস্ত্রের কারণে সবার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কেউ কেউ করে রক্তবমিও। তার বর্ণনা থেকে ধারণা করা হয় ব্যবহার করা হয়েছিল সনিক উইপন বা শব্দাস্ত্র। এই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে শেয়ার করে আলোচনা জমিয়ে তোলেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এতদিন এই ইস্যুতে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম নিউজ ন্যাশনকে দেয়া সাক্ষাৎকারে সনিক উইপন নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প রহস্যময় অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করে নেন। তার দাবি যুক্তরাষ্ট্রের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা সম্পর্কে বিশ্বের কারো কাছে তথ্যও নেই। কারণ এই অস্ত্র নেই। আমাদের এমন অস্ত্র আছে যা সম্পর্কে কেউই জানে না। এটি সম্পর্কে কথা না বলাই ভালো। তবে এইটুকু বলি, আমাদের অসাধারণ সব অস্ত্র রয়েছে। ভেনেজুয়েলার অভিযানও অসাধারণ ছিল। অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন শব্দাস্ত্র মূলত তীব্র শব্দ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় শক্তি ব্যবহার করে মানুষকে অক্ষম করে দেয়, তৈরি করতে পারে শারীরিক সমস্যাও। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব অস্ত্র প্রাণঘাতী নয়। যুক্তরাষ্ট্র অবশ্য কী ধরনের শব্দাস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আইএস বন্দীদের সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতদিন কুর্দি নিয়ন্ত্রিত কারাগারে বন্দী থাকা প্রায় 7,000 জনকে পাঠানো হবে ইরাকের কারাগারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যকার চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে 150 আইএস যোদ্ধাকে ইরাকের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। মূলত সরকারি বাহিনী ও কুর্দিদের সাম্প্রতিক সংঘাতের সুযোগে বন্দীরা যাতে পালিয়ে আবারও সংঘবদ্ধ হতে না পারে তাই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এদিকে ইরাকে বন্দীরা নির্যাতনের শিকার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। মৃত্যুর পর আলোচনায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদ। তার বিরুদ্ধে 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে। ডাকনামই ছিল বুচার অব হামা বা হামার কসাই। ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। 3 যুগেরও বেশি সময় কাটান নির্বাসনে, এখনও তার বিচার চান অনেকে।
সিরিয়ায় 70-এর দশকে হাফেজ আল আসাদের ক্ষমতা দখল থেকে শুরু করে একনায়ক হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভাই রিফাত আল আসাদের। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের চাচা সিরিয়ার ইতিহাসে এক বিতর্কিত নাম। 1982 সালে দেশটির হামা শহরে মুসলিম ব্রাদারহুড তীব্র আন্দোলন গড়ে তুললে নৃশংসভাবে তা দমন করেন রিফাত। গোটা শহরকেই পরিণত করেন ধ্বংসস্তূপে। 2021 সালের এক প্রতিবেদনে বলা হয়, সে সময় 40,000 মানুষকে হত্যা করা হয়, নিখোঁজ হন আরও 17,000। এই ভূমিকার জন্য বুচার অফ হামা বা হামার কসাই নামে অর্জন করেন কুখ্যাতি। মৃত্যুর পরও কমেনি জনমানুষের ঘৃণা। আল্লাহ তার বিচার করেছেন, কিন্তু মানুষের বিচার রয়ে গেছে। সে এই দেশ থেকে যে অর্থ সম্পত্তি নিয়ে গেছে তা সিরিয়ান নাগরিকদের ফেরত দেওয়া উচিত, কারণ শেষ পর্যন্ত সিরিয়ানরাই এসবের ন্যায়সঙ্গত মালিক। আল্লাহর ইচ্ছায় তার জীবন শেষ হয়েছে। তার মৃত্যুতে মানুষ স্বস্তি পেয়েছে, কারণ সে তার জীবনে সিরিয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি মৃত্যু হয়েছে 89 বছর বয়সী রিফাতের। জীবদ্দশায় পরিবারের সাথে বিরোধে জড়িয়ে 3 যুগের বেশি সময় কাটিয়েছেন নির্বাসিত জীবন। 1983 সালে ভাই হাফেজ অসুস্থ হলে ক্ষমতা দখলের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাকে পাঠানো হয় নির্বাসনে। 2000 সালে ভাতিজা বাশার আল আসাদের কাছে ক্ষমতা হস্তান্তরেও বিরোধিতা করেন তিনি। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে 2021 সালে বাশারের অনুমতিতে সিরিয়ায় ফিরেছিলেন রিফাত, কিন্তু ভাতিজার পতনের পর আবারও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সে সময় লেবানন হয়ে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইয়েমেনে হামলার শিকার সৌদি সমর্থিত বাহিনীর একটি মিলিটারি ইউনিট বুধবার বন্দরনগরে এডেনে আগে থেকে পেতে রাখা বোমায় বিস্ফোরিত হয় তাদের গাড়ি। এতে 2 সদস্যের মৃত্যু হয়, আহত হয় বেশ কয়েকজন। গাড়িবহরটি সৌদি সমর্থিত জায়ান্টস ব্রিগেডের সিনিয়র কমান্ডার হামদি শুক্রিকে নিয়ে শহরের উত্তরাঞ্চলে যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে অতিক্রম করার সময় তা বিস্ফোরিত হয়। হামলায় বেঁচে আছেন সিনিয়র কমান্ডার হামদি শুক্রি, তবে এই ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। কদিন আগ পর্যন্ত এডেনে আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসি শক্ত ঘাঁটি ছিল, তবে সাম্প্রতিক সংঘাতের পর শহরটির নিয়ন্ত্রণ নেয় সৌদি সমর্থিত বাহিনী। বিপরীতে যোদ্ধা প্রত্যাহার করে এসটিসি। সানগ্লাস পরা অবস্থায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে দেখে ঠাট্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এই কাজ করেন তিনি। কথার মাঝে ম্যাক্রনকে নীলরঙা অ্যাভিয়েটর সানগ্লাস নিয়ে রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে চোখের রক্তনালী ফেটে যাওয়ার কারণে সম্মেলনে এই সানগ্লাস পরে হাজির হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট, জানানো হয়েছে তার কার্যালয় থেকে। ইন্টারনেটে তার এই নতুন লুক ভাইরাল হওয়ার পর তাকে টম ক্রুজের সাথেও তুলনা করছে নেটিজেনরা। পুয়ের্তো রিকোর একটি উপকূলে দেখা গেছে যুক্তরাষ্ট্রের জব্দকৃত 2 তেলবাহী ট্যাঙ্কার গ্যালিলিও ও এম সোফিয়াকে। গেল 2 দিন ধরে পুয়ের্তো রিকোর পন্স উপকূলের কাছে নোঙর করা অবস্থায় দেখা গেছে এই 2টি নৌযান। মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে গেল 7 ও 15 জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয় জাহাজ দুটিকে। 2টি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ভেনেজুয়েলা থেকে জ্বালানি পরিবহনের অভিযোগ আনে ওয়াশিংটন। আটক হওয়া ট্যাঙ্কার দুটি শ্যাডো ফ্লিট বা ছায়াবহরের অংশ হয়ে তেল পাচার করছিল বলে আরও দাবি জানায় যুক্তরাষ্ট্র। গ্রিসে ভারী বর্ষণে আকস্মিক বন্যা হয়েছে। ডুবে গেছে এথেন্স সহ কয়েকটি শহরের বহু রাস্তাঘাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আকস্মিক বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে এক নারীর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চল। পানির নিচে তলিয়ে যাওয়ায় ঘরবাড়ি ছাড়ছেন অনেকে। তৈরি হয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।